নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি লিমা কথা বলছি আপনাদের সঙ্গে। আমরা প্রত্যেকেই যখন স্কুলে যেতাম, কলেজে যেতাম, বন্ধু বান্ধব বান্ধবী যাই হোক, প্রত্যেকের সঙ্গে মেলামেশা করতাম, কিন্তু সব কিছুর মধ্যে থেকেও এমন কিছু বন্ধু বা হয়তো নিজেদের চাওয়া পাওয়া অনেক সময় আমরা শেয়ার করতে পারিনি। যখন প্রতিকূলতার সম্মুখীন হয়েছি তখন হয়তো এমনও পরিস্থিতি এসছে যে কথা শেয়ার করার মতোও কেউ ছিল না। এবার এক্ষেত্রে বলা যায় যে কেন শেয়ার করা যাবে না, খুব সহজেই তো বাবা মা বা নিজের কাছের বন্ধুকে সব কথাই বলা যায়। না, সবাই সেই কথা বলতে পারে না, কারণ সেই সাপোর্টটা সবাই পায় না। সেই সাপোর্টটার প্রয়োজন হয় এমন অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে যারা এরকম হাজার প্রতিকূলতাকে পেরিয়ে নিজের জায়গা পেয়েছেন, নিজের জায়গা করে নিয়েছেন, বা বলা ভালো নিজের জায়গাটা দখল করে নিয়েছেন। আজ এমনই দুজন বিশেষ মানুষের সঙ্গে আমরা কথা বলবো যারা ঠিক এরমই হাজার প্রতিকূলতা পেরিয়ে নিজেদেরকে প্রমাণ করেছেন যে আমিও পারি। আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে কারা রয়েছেন পরিচয় করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট সায়ন্তনী ঘোষ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমাদের সত্যি আজকে ভালো লাগছে যে আমরা আপনাদের দুজনকে পেয়েছি, এবং আজকের এই মানে আলোচনা শুরু করার আগে আমার নামের আগে আমার মনে হয় বলা উচিত ছিল গভর্নমেন্ট এডিড কলেজের প্রিন্সিপাল, মানে প্রাইভেট কলেজ নয় কোনো আর কি, সেটা একটু বললে একটা বার্তা যেত আর কি। একদম, এটা সত্যি একদম মানবীদিকে আমি এখানে সাপোর্ট করি। গভর্নমেন্ট কথাটা মেনশন করা উচিত। এটা কেন করা উচিত এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, কারণ এখানে সরকারি কথাটা বলার প্রয়োজনীয়তা কতটা রয়েছে। তবে এই অনুষ্ঠান, এই আলোচনা শুরু করার আগে আমি চাইবো আমাদের সিনিয়র জার্নালিস্টদের স্বাগত জানাবো এই অনুষ্ঠানে, কারণ তারা আজ এই বিশিষ্ট দুজন মানুষকে সংবর্ধনা জানাবেন। প্লিজ গার্গিদি এবং সৈকতদা একটা হাততালি হয়ে যাক সবাই। We are most obliged that you have come here. Actually, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এসেছেন. We are proud to have you. উনি আমাকে অনেকটা ইংরেজি বললেন, আমি একটু বাংলায় বলি। বাংলাটা হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপটাই আমাকে দেওয়া হলো। ওনার একটা উপন্যাস আছে হলদে গোলাপ, এবং সেটা সম্পূর্ণটাই ট্রান্সজেন্ডারদের নিয়ে, এবং সেটি আনন্দ পুরস্কার প্রাপ্ত তাজ বেঙ্গলে। ঠিক আছে, হলদে গোলাপ থাকুক। বন্ধুত্বের সংজ্ঞাও বটে। সৈকতদাকে বলুন প্লিজ। সৈকতদা, অনেক শুভেচ্ছা, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং তুই যে সৈকত পেলি এতদিন পর জলে ভাসছিলি সেটা বল। ও আবার সেই পেন ছিল না। এবার আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। ওই যে অনুষ্ঠানের শুরুতেই মানবীদি একটা কথা বললো না, গভর্নমেন্ট সরকারি কলেজ বলাটা ভীষণ প্রয়োজন ছিল। অবশ্যই সেই বিষয়টায় আসবো, সরকারি সুযোগ সুবিধা এই বিষয়গুলো তো থাকবেই, কারণ আজ এই কথাগুলো বলার ভীষণ প্রয়োজন রয়েছে। আমি মানবীদিকে দিয়ে শুরু করতে চাইছি। তোমার যাত্রার কথা অনেকেই জানে। আজ এই অবভিয়াসলি আমরা প্রাইড মান্থ সেলিব্রেট করছি, আজ এই সময়টা দাঁড়িয়ে আমরা আলোচনা করছি। এই আমি মনে করি ট্যালেন্টের কোনো জেন্ডার হয় না, কারণ যখন মাস কোড আনকোড মাসের মধ্যে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় তখন সবার মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে হয়। সেখানে কিভাবে এগোলে? হ্যাঁ, আমার তোমার দুটো শব্দ তোমার থেকে নিচ্ছি। একটা হচ্ছে যাত্রা। যাত্রা বলতেই চিৎপুর মনে পড়ে, আর রথযাত্রাও আসছে সামনে। সুতরাং যাত্রাটাকে যদি পরিশুদ্ধ করা যায়, যাত্রা একটা বিনোদন এখনো গ্রামের লোকের কাছে, একদম, এবং ওটা একটা কমিউনিকেশন। সুতরাং সেইভাবে যদি যাত্রাটাকে নেওয়া হয়। আরেকটা তুমি বললে যে ট্যালেন্টের কোনো জেন্ডার হয় না। ট্যালেন্ট কিন্তু চাকরি করে না। আমার যা অভিজ্ঞতা, ট্যালেন্টটাকেও কিন্তু চাকরি করে না, প্রফেশন করতে পারে। আমি কিন্তু চাকরি করি, সুতরাং কতটা আমার ট্যালেন্ট আছে বলতে পারবো না। আর জেন্ডার শুধু ট্যালেন্টের থাকলে তা না, মানুষেরও জেন্ডার থাকে না। সেটা আমি যত আলোচনা করব তত বেরিয়ে আসবে কথাগুলো, যে মহাকাব্যগুলোতেও দেখা গেছে যে জেন্ডার কিভাবে। এখন এরা বলছে নাকি ফ্লুইড। এখন ফ্লুইড তো সবটাই, কোনটা ফ্লুইড নয়, কোনটা কেক, সেগুলো আমাদের আলোচনায় আসবে। জেন্ডার স্টাডিজ এটাও আমাদের নয়, এটাও বাইরে থেকে এসছে। কিন্তু আমাদের পুরনো প্রাচীন সাহিত্য, আমাদের প্রাচীন জীবন দেখলে দেখা যাবে জেন্ডার নিয়ে এত ভাবনা চিন্তাই ছিল না আমাদের মধ্যে। কিন্তু সেটা পোস্ট কলোনিয়াল লাইফে ইনপুট করা হয়েছে, সেটাই সবচেয়ে সমস্যার। এইটুকু বলতে পারি। আর আমার জীবনের জার্নি নিয়ে দেখো, মানে পেঙ্গুইন একটা জীবনী লিখেছে আমার, পেঙ্গুইন থেকে বেরিয়েছে।
এবং সেটা সারা ভারতবর্ষের বিভিন্ন ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজে অনুবাদ হয়েছে। তারপর আমি নিজে লিখেছি আমার জীবনী অনেক পরে, প্রিন্সিপাল হওয়ার পরে তো আমার রেকগনিশন এলো, তখন সকলে হই হই করে গলায় মালা পরালো। মালা পরানোর পর আসলে মা দুর্গার সামনেটা দেখি, পেছনটার দিকে দেখলে দেখবে কত বাঁশ। আমার পেছন দিকটা যখন আমি দেখলাম, আমি যাদের হয়ে কাজ করব, যাদের সহকর্মী যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবে, সেগুলো কিন্তু বিসর্জনের বাজনাই বাজলো। যে কারণে আমি সুখী নই আমার কর্মক্ষেত্রে, একেবারেই সুখী না। তার কারণ হচ্ছে যে এই যে তোমরা অনুষ্ঠানগুলো করো, সুন্দর ফুল, আমিও সুন্দর রঙিন শাড়ি পরে, ঠান্ডা ঘর, সেগুলো সব ঠিক আছে। রাস্তায় যখন নামবে তখন এত ধুলো, এত ময়লা, এত গাড়ির হর্ন, প্রতিটা মুহূর্তে বিপজ্জনক জীবন। তখন মনে হবে যে সত্যিই কি আমাকে প্রমাণ করার দরকার ছিল? তার থেকে বরঞ্চ যারা হাততালি দেয়, যারা সংখ্যাগরিষ্ঠ, যারা রাস্তার ট্যাক্সির কাছে নামিয়ে ভিক্ষা চায়, যেটাকে আমরা মাধুকরী বলতে পারি, ভিক্ষা দেওয়ার মধ্যে তথাকথিত সোকল্ড মানুষদের, যারা আমাদের মধ্যে যারা সোপার্জিত মানুষ, যাদের পয়সা আছে, যারা 80Gতে টাকা দেন বিভিন্ন প্রতিষ্ঠানে, সেবামূলক কাজ করেন, সমাজসেবী যারা, তাদের অনেক রাস্তা করে দেওয়া যায় আত্মতৃপ্তির। ভিক্ষা দিয়ে তো একটা আত্মতৃপ্তি আসে মানুষের। সেইটা যখন দেখি তখন ভাবি যে সত্যিই তো বেশ করেছি, ভেগ ধরেছি, বাঁচিয়ে রাখি প্রাণ, তাই গাবো না আর গান। সে ভিখারি ছেলের অভিমান, শঙ্কর ঘোষের কবিতা, যে কেন মানুষ ভিক্ষা করে, ভিক্ষা চাইতে আসে কেন, ভিখারি বানায় কে, ভিখারি বানাও তুমি তেমন গৌরী নাও। শঙ্কর ঘোষের একটা কবিতার বইয়ের নামই হচ্ছে ভিখারি বানাও তুমি তেমন গৌরী নাও। তা এই যে ভিখারি বানানোর কথাগুলো কবে আসবে, কারা বানায়, কেন বানায়, কী স্বার্থে বানায়, তার জন্য কোনো এডুকেশন লাগে না, তার জন্য কোনো পড়াশুনো, মানে আমি যে বলছি যে সাবজেক্ট ইনক্লুড হয় সিলেবাসে, সেগুলো কিন্তু হয় না। মানে এই যে প্রক্রিয়া, ও যে হাকিম হয়ে হুকুম করে আর পেয়াদা হয়ে মারে, ভালোবাসার কি যন্ত্রণা জানতে কজন পারে। আপাতত এইটুকু বলি, বাকি প্রচুর কথা জমে আছে, হুড় করে বেরোবে। বৃষ্টি পড়লে যেমন ওই বাদলা পোকা বেরোয়, আসলে এই বাদলা পোকাগুলোই তো বাল্মীকিকে তৈরি করেছে, বলবিক। আমি একটু শান্তির কাছে আসবো। অবভিয়াসলি এই যে স্কুল, কলেজ, তারপরে আদালতের মাই লজের সামনে দাঁড়িয়ে কারোর হয়ে বলা, এবং সেখানে অপোজিটে একজন পুরুষ কিংবা একজন মহিলা যেই থাকুক, তিনি অ্যাডভোকেট, তার বিরুদ্ধে লড়াইটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে এটা প্রতিকূলতা, নাকি এখনও আমরা যে রাজ্যে আমরা আছি খুব স্মুথলি কাজ করতে পারছি? না, একদমই স্মুথলি নয়। অবশ্যই মানবেদি তো খুব সুন্দর করেই বললেন, আমি অতটা সুন্দর বলতে পারবো না, আমি আমার মতো করে বলি। এক স্মুথলি কোনো ক্ষেত্রেই নয়, প্রতিকূলতাটা অবশ্যই আছে, এবং সেটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রমাণ হচ্ছে, করার চলছে। সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি আমার জায়গা থেকে, যে আমাদের তিনটে জিনিসের সাথে লড়াই, প্রচুর সব জিনিসের সাথেই লড়াই, জীবনটাই লড়াই, কিন্তু বেসিক্যালি তিনটে জিনিসের সাথে লড়াই। একটা হচ্ছে পরিবার, একটা সমাজ, একটা আমার নিজের সাথে নিজের লড়াই। তো সেই লড়াই করতে করতে যখন স্কুলের গণ্ডি পেরিয়ে যখন বুঝলাম যে আমার যে শরীর নিয়ে আমি জন্মেছি, সে শরীরটা আমার কাছে মিথ্যা, আমি একজন সম্পূর্ণভাবে নারী হতে চাই, এবং আমার মননে, আমার স্বপ্নে, সব জায়গাতে সেই নারীত্ব, সে জায়গা থেকে যখন আমি উচ্চ মাধ্যমিকের পর আমি যখন লতে ভর্তি হই, লয়ের এন্ট্রান্স দিই, তখন আমার র্যাঙ্ক খুব ভালো হয়েছিল, কিন্তু আমার লটা কিছুটা পড়া আমার বাবা মায়ের ইচ্ছে, এবং সেই লটায় যখন আমি আসি তখন অনেক ক্ষেত্রে আমার কোথাও কোথাও খুব একটা মন বসেনি লয়ের ক্ষেত্রে। প্রথমে যে আমি আমি খুব নাচ করতে ভালোবাসতাম, এবং আমি ছোট থেকেই নাচ করতাম, এবং নাচটা আমার ক্ষেত্রে একটা খুব মানে প্যাশন, আমার কষ্ট হলে আমি নাচি, নাচ, রবীন্দ্রনাথ, এইগুলো হচ্ছে আমার কাছে এখনো সেটার সাথে যুক্ত, এখনো আমার নাচ চলছে, এবং এই নিয়ে অনেক বকাও খেয়েছে। মানবীদি আমাকে বলেছে তুই নাচটা ছেড়ে কালো কোট পরে কোর্টে যা। দিদি দিদি জায়গাটা থেকে খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছে যে ওটা থেকে বড় কথা হচ্ছে তুই একটা লাইন উল্টোটা বলে, কেউ বলেন যে নিজের যে শিল্প সত্তাটাকে, কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি ট্রান্সজেন্ডারদের কিন্তু নিজের ক্ষেত্রটা নাচ নয়,
হ্যাঁ। সোসাইটি তাকে কেন, আর তোমার ছেলেটা মেয়েলি কেন, ও নাচে বলে correct, মেয়েলি, correct, এইটা দেওয়ার জন্য। তোমার মেয়েটা পুরুষালী কেন, খেলে তাই খেলে। পুরুষালী। মানে এটা একটা খুব সোকল্ড আমাদের সোসাইটিতে এটা কিন্তু যে কোনো একটি ছেলে না খেলবে, একটি মেয়ে নাচবে, এটা একটা স্টিরিওটাইপ মেন্টালিটি তৈরি হয়ে গেছে। একদম আর stereotype। ওই যে কোনো ফেমিনাইন ছেলে বা যে কোনো নাচের যারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার, তাদের মধ্যে যে এফিমিনেট ব্যাপারটা আছে, সেই এফিমিনেটিটা দেখলেই লোকে ভাবে যে এ তো নাচ করে। এই যে কথাগুলো বলছিস না, বল প্রত্যেকটা ছেলের মধ্যে ফেমিনেশন আছে এবং প্রত্যেকটা মেয়ের মধ্যে, প্রত্যেকটা মেয়ের মধ্যে বাবা আছে। মা থেকে একটা বাচ্চা জন্মায়, বাবার ক্রোমোজোম আর মায়ের ক্রোমোজোম নিয়ে ওই চেষ্টা করে একটি ছেলে বা মেয়ে তৈরি হয়, যার জন্য পুরুষের স্তন চিহ্ন থাকে। আজকে পুরুষের স্তন চিহ্ন না থাকলে মানবীতার স্তনটা পেত না। আজকে আমার স্তনটা হচ্ছে মহিলা স্তন, কিন্তু পুরুষের যে স্পটটা, জায়গাটা তো থাকে পুরুষের, তাহলে ডাক্তার করবে কোথায়? ব্রেস্ট অগমেন্টেশন অপারেশন করতে গেলে তোমাকে কিন্তু প্রকৃতি করে দিয়েছে শরীরে। সুতরাং আমরা যে নারী পুরুষ বলি, শরৎচন্দ্র অনিলা দেবী ছদ্মনামে লিখছেন, প্রত্যেকটা পুরুষের মধ্যে থাকে তার মা বা তার নারী সত্তা, আর প্রত্যেকটা নারীর মধ্যে থাকে তার পুরুষ সত্তা বা তার বাবা সত্তা। সুতরাং এটা কিছু মেয়ে ছেলের মধ্যে ফেমিনিস্ট থাকে তা নয়, প্রত্যেকটা ছেলের মধ্যে হ্যাঁ, থাকে। না আমি বলছি নাহলে যারা সে অসুর নাচ হয়ে করে যাবে। প্রপারলি, নাচের ক্ষেত্রে এটা একটা খুব আমি যে সময়টা বড় হয়েছে এখানে খুব ছেলেদের নাচ করবে মানে এটা একটা বিশাল ব্যাপার। মানে সে সময় নাচ তো মেয়েরা করে, মানে এই অথচ জায়গা কমল হাসান থেকে তখন কিন্তু অনেক হ্যাঁ, ভালো নাচছে। উদয় শঙ্কর এবং কমল হাসান শুধু নাচছেন না, আমি কমল হাসান নামটা এই জন্য বললাম, উদয় শঙ্কর আর কমল হাসান এক নন। কমল হাসান হচ্ছেন একজন ম্যাচো পুরুষ, উদয় শঙ্কর কিন্তু So-called manly একটা approach। manly একটা পুরুষ। এই জন্যই কমল হাসান বললাম। এখানে আবার যদি অন্যভাবে কেউ জাতপাত দেখে এইসব একদম না, একেবারেই না, একেবারেই শুধু একজন ম্যাচো পুরুষ তিনি নাচছেন। তারপর প্রভুদেবা টেবা এসে তাদের কিন্তু কেউ বললো না যে তারা ওই যেটা একে বলা হয়েছিল আমাদের যে ওড়িশি নৃত্যের গুরু কেলুচরণ মহাপাত্রের ঘরে বউ ছিল, এই ছিল, তারপরেও দেখানো বলছে ও তো ঠিক না, এটা খারাপ লোক। পুরুষ যখনই তার নারী সত্তা প্রকাশ করবে সে খারাপ হয়ে যাবে, তাকে গার্বেজে ঠেলা হবে। তার কারণ হচ্ছে মেয়েদের প্রতি বিদ্বেষ সোসাইটি। এক্স্যাক্টলি, মানে এই সোসাইটির কথাই যদি বলতে চাই তাহলে সমাজ বদল বা যারা বদলাচ্ছেন, আমি একটু জনপ্রতিনিধিদের দিকেই যাই, পাশে দাঁড়ানো। এই যে আমি সরকারের তো একটু আগে বললাম, শুরুতে আমি অডিয়েন্সকে বলেছি যে সরকারি শব্দটা ব্যবহার কেন মানে দরকার ছিল এই কলেজের আগে ব্যবহার করা, সেটা বোধহয় মানবীদি তুমি এই বিষয়টা আমার মনে হয় একটু বলা দরকার। আজকে দাঁড়িয়ে কজন এই ট্রান্সজেন্ডার নিজেদেরকে সামনে রাখতে চাইছে? ওই যে শান্তিনীতি একটা কথা বলে না যে আমার মনে হয়েছে আমার এই শরীরটা মিথ্যে, আমি অন্যভাবে বাঁচতে চাই, একদমই সেইটা পাশে থাকাটা পরিবার ছেড়ে দাও এবং সরকারি তরফ থেকে কেউ সাহায্য। যদি বাবা মা না থাকে তাহলে কি করে সরকার থাকবে? বাবা মাই তো থাকে না, বাবা মা তো রেকগনাইজ নাগরিক সরকারের। বাবা মা যখন হাত ছেড়ে দেবে তখন সরকার কেন থাকবে? সরকারের বয়ে গেছে। আগে তো আমাদের তো এমন নয়, আমরা এমন জায়গায় বাস করি না যে রাষ্ট্র আমাদের অভিভাবক, রাষ্ট্র সবটা দেখে। আমাদের ফ্যামিলিতে থাকি, আমাদের বাবা মা আমাদের খাওয়ান, তাই না? রাষ্ট্র তো খাওয়ায় না সে অর্থে, চাকরি দিতে পারেন। আপনি যখন বলছেন যে সরকারের কি ভূমিকা, সরকারের ভূমিকা তো ঠিক করেছিল 2014 সালে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, কিন্তু সরকার মেনেছে। যখন আইনটা যখন পরিমার্জন করলো, বারবার সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে একজনকে মানে এদের জন্য চাকরি সংরক্ষণ, সেটাকে খুব সুন্দরভাবে আমাদের ভারতবর্ষের সরকার পাশ কাটিয়ে গেলেন। তারা কিন্তু দিলেন না আমাদের এই চাকরির অধিকারটা। তখন তারা ঘাড়ের উপর চাচ্ছিলেন যে স্টেট করবে। কেন স্টেট করবে? এটা তো আসা উচিত ছিল একেবারে দিল্লি থেকে আসা ছিল, যেখান থেকে ভার্ডিক্টটাকে আইনে পরিণত করা হচ্ছে, সেটা কেন করা হয়নি? তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে শস্যের মধ্যে ভূত, তারা চায় না। এবং আমাদের যখন ওই মেকআপ রুমে বারবার বলা হচ্ছিল ও ও ও তো একদম বাচ্চা, অনেকটা বয়স কম, সবে এসেছে, আসতেও চাইছিল না। কেন বলছে আমি গিয়ে আমাকে দেখলেই সকলেই ব্যঙ্গ বিদ্রুপ করতো। প্রথম দিকে বলছি, যখন ও প্রথম পাস করলো, যখন LLBটা করলো, এখন তো LLM করেছে, তারা হ্যাঁ হাসবে তোকে দেখে, হাসবে, হাসতে হাসতে গড়িয়ে পড়বে, ঢিল ছুড়বে, তার মধ্যেও তোকে যেতে হবে না। আমি যেতে পারবো, আমি জানি ও একটা বাচ্চার মনের মধ্যে, তো বাচ্চাই, তখন ও কি করে ওটা নিতে পারবে যে প্রত্যেকে হাসছে। মানে আলিপুর কোর্টে যখন আমি জয়েন করি, দিদি জানে, আমি তখন তুমি যখন জয়েন করেছো তখন তোমরা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এটা অনেক আগে, মানে 8 বছর আগের কথা। তখনও আমি মেইলি, কিন্তু তখন না, তখন আমি সেই জায়গা থেকে নিজেকে এতটা ধরো একটা লেডি বয়, সে যাচ্ছে, চেঞ্জ হোক না হোক, হ্যাঁ মানে তাকে দেখে তো ধরা যাবে। আমি যদি কোর্টে যাই, আমি কালো কোট পরে যাচ্ছি, সেখানে আমি চোখে কাজল লাগাচ্ছি, আমি মাস্কারা লাগাচ্ছি, এবার আমার হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ
আঙুল সেইগুলো দেখে আমাকে প্রচুর কোর্টের লয়াররা কিন্তু মক করতো সেখানে, এবং এরকমও হয়েছে আমার অনেক সিনিয়র লয়াররা, তারা হাসতো, তারা ব্যঙ্গ বিদ্রুপ করতো। আমি ভীষণ কাঁদতাম সেই সময়টা, বাড়িতে এসে মায়ের কাছে বলতাম, মানবীদিকেও বলতাম। আমার খুব ভরসার একটা জায়গা হচ্ছে আমার মার পরে মানবীদিকে আমি খুব ভরসা করি। আর এখন আমার যিনি সিনিয়র ম্যাডাম আছে, বাড়ির সাপোর্টটা তুমি পেয়েছো? বাড়ির সাপোর্ট আমি একদম প্রথম দিকে পাইনি, মায়ের সাপোর্ট পেয়েছিলাম, তাও অনেকটা পরে, কিন্তু মাই লড়াইটা চালিয়েছে। মজা হচ্ছে আমাদের মারা কি বাড়ির সাপোর্ট পায়? মারা কি তার স্বামীর সাপোর্ট পায়? এটা একটা বড় প্রশ্ন, এটা একটা প্রশ্ন। অনেক বড় প্রশ্ন। মানে মাদের স্বাধীনতাই বা কতটা থাকে যে তারা একটা ছেলে মেয়েকে সাপোর্ট পারে। মায়ের ওই যে পলিটারিয়েট একটা ভাবমূর্তি দেখে, মায়ের ওই নির্যাতন দেখে একটি সন্তান মায়ের সঙ্গে নিজেকে সিমিলার করে নেয়, তখনই সে তার নারীত্বটা সে খুব সুন্দরভাবে প্রকাশ করতে বাধ্য হয়। সেটাই তার প্রতিবাদ, যে আমি মাকে দেখাই যে দেখো তুমি যে এতগুলো শত্রুকে নিয়ে সংসার করছো, রেঁধে বেড়ে খাওয়াচ্ছ, মার খাচ্ছ, গালাগালি খাচ্ছ, নিন্দা করছে, জীবনের কোনো সুখটা তোমার মধ্যে নেই। সেটা কিন্তু একটা বাচ্চাকে ভীষণভাবে স্পর্শ করে বলে আমার মনে হয়েছে। এটা জানো তো এখন খুব মানে দিদি যেটা বললো, এটা আমার এখনো, আমি এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমি একটা হাইকোর্টের একটা সলিসিটার ফার্মের আমি লিগ্যাল এমপ্লয়ি এই সময় দাঁড়িয়ে, দিদি জানে, এবং LLM পাস করলাম 87% মার্কস নিয়ে। সেই পরেও কিন্তু এখনো আমার পরিবারের অনেক আত্মীয় স্বজন আমাকে মানতে পারে না, এখনো পর্যন্ত আমার ভাই বোনেরা কিন্তু সেই জায়গা থেকে, হ্যাঁ মানে আমাকে দিদি ভাই বলাটাও তাদের কাছে খুব কষ্টকর, তারা দাদা ভাই বলতেই অভ্যস্ত। এটা আমি অন এয়ার বললাম, মানে খুবই তাদের কাছে কষ্টকর, তারা দিদি ভাইটা তাদের মুখ থেকে বেরোনো খুব কষ্টকর। দাদা ভাই মানে দাদা দিদি মানে সেই, এটা আমারও ছিল, আমাকে বলতো স্যার। তা আমি যখন আমাকে স্যার বলতো আলাম হ্যাঁ নিশ্চয়ই, তখন বোধহয় আমাদের ছিল মনমোহন সিং ছিল, আলাম হ্যাঁ সোনিয়া গান্ধীও, মনমোহন সিং সোনিয়া গান্ধীকে স্যার বলেন হয়তো, এরম ভাবে আমি ট্রিট করতাম। শিক্ষিত সমাজ, প্রফেসররা স্যার বলছেন, তাদেরকে তো ওইভাবেই ট্রিট করতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছিলাম দেখুন আপনারা পুরুষ, কিন্তু ওপরে কিন্তু নারী সেই ছড়িটা ঘোরাচ্ছে। অর্থাৎ আমাকে আপনি স্যার বলছেন, বলতে বাধ্য হচ্ছেন, মানে আমি সোনিয়া আর মনমোহন দিয়ে এটা বোঝাতে চেষ্টা করতাম। মানে এটা প্রমাণ হয়ে গেল, একটু শান্তনু বললো অ্যাডভোকেট যাদের সঙ্গে কাজ করেছেন সহকর্মীরা এভাবে মানে কথা শোনাতো, মানে টোন একদম টোন করা যাকে বলে, আপনি বলছেন প্রফেসরদের কথা, মানে শিক্ষিত সমাজ এটা ম্যাটারই করে না। শিক্ষিত যে কাল সর্ব, হ্যাঁ শিক্ষিতরা ম্যাটার করে নাকি? আমি তো সবসময় হিন্দি সিনেমায় দেখা না যে পাহাড়ে একটা শেকড় ধরে ঝুলছে, আমি সেভাবে ঝুলছি, মানে তাও আমার হাতে বুট দিয়ে ঘষছে যাতে আমি পড়ে যাই। শিক্ষিত সমাজ আপনাকে খুব দেতো হাসি হেসে, হ্যাঁ আজকে প্রাইড মান্থ এসে হয়েছে, ওই আমাদের কলেজে জানিস তো একটা ট্রান্সজেন্ডার প্রিন্সিপাল, হিজড়ে, এই ট্রান্সজেন্ডার আবার কি হিজড়ে প্রিন্সিপাল, একদম এই ওয়ার্ডটাকে নপুংসক, কিন্তু ওরাই সেইভাবে ওই মানুষগুলো, ওই ব্যক্তিত্বগুলো নপুংসক, যারা লোককে হিজড়ে বলে প্রমাণ করতে চায়। এবং আমি বলছি শিক্ষিত সমাজ সবচেয়ে, ও তো প্রফেশন, ও তো চাকরি নয়, আমার তো চাকরি। প্রফেশন আর চাকরির মধ্যে প্রভেদটা বুঝতে হবে। ওর বরঞ্চ অনেক বেশি ক্ষেত্রটা সুবিধের, জোরের, কাউকে তোয়াক্কা না করার, কিন্তু আমার তো কিন্তু সেটা নয়। আমাকে একটা ফ্রেমের মধ্যে থাকতে হয়, তোমাকে জবাবদিহি করতে হয়, আমাকে চোর বানিয়ে দেওয়ার যথেষ্ট ইয়ে আছে, মানে ভয় আছে আমার, যে এমন কিছু সই করিয়ে নিল, সারাক্ষণ যদি ওই রকম চলতে থাকে ঢাকঢোল। আচ্ছা মানবী, এটা একটা ধারণা আছে যে মানবী বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেখিয়েছে নিজের জায়গাটা, আজ তুমি যে কথাগুলো বলছো প্রমাণ করা নয়, নিজেকে টিকিয়েও রাখতে হচ্ছে। অবশ্যই আমি কিছু প্রমাণ করতে যাইনি, 8-5টা মানুষ যেমন চাকরি করতে সাধারণভাবে আমি সেভাবেই করতে গেছি। সেই আমি ওই কথা বারবার বলি যে এক ভদ্রলোক বলছে কি তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, কেননা সে একটা বাচ্চাকে জল থেকে বাঁচিয়েছে। তো বলছে আপনারা যাকে সম্বোধনা দেখছে সে দেখছি উদ্বিগ্ন, এদিকে করে খুঁজে, আপনি কী খুঁজছেন বলুন তো? বলে আমি বাচ্চাটাকে বাঁচাইনি, আমাকে জোর করে জলে ঠেলে ফেলে দিয়েছিল যখন বাচ্চাটা ডুবে যাচ্ছিল, তখন আমি গিয়ে বাঁচিয়েছি। তা আমাদেরও সেরকম জোর করে ঠেলে ফেলে দেওয়া হয়। ওই যে বলছে না নিজের সঙ্গে নিজের যুদ্ধ, বাবার সঙ্গে যুদ্ধ, মায়ের সঙ্গে যুদ্ধ, কেন এই যুদ্ধগুলো আসবে? এই জোর করে আমাদের এই অত্যাচারগুলো করা হয়, জোর করে আমাদের সমস্যার মধ্যে ফেলা হয়, এবং রাত্রিবেলায় তথাকথিত ভদ্র গৃহস্থরা রেপ করে এদেরকে, ট্রান্সজেন্ডারে গিয়ে, তারপর এনজিওর এসে বলে ও তোমরা তো সেক্স ওয়ার্কার, এসো এসো এসো, এই নাও তোমাদের জন্য বিদেশি কন্ডম, তোমাদের রাত্রিবেলায় ওখানে ওই হোটেলে তোমাদের মিটিং আছে, ওখানে ছেলে যোগান থাকবে, ওখানে মদ থাকবে। পরের দিন দেখা যাচ্ছে এদের গায়ে লেভেল। আমাকে অনেকে জিজ্ঞেস করে ট্রান্সজেন্ডাররা কেন সেক্স ওয়ার্কার হয়? আরে সেক্স ওয়ার্কার মেয়েরা কেন হয়? কেউ হয় না,
বানানো ইচ্ছা হয় করে, হ্যাঁ, বানানো হয়। তাদের তৈরি কেউ করা হয় স্বেচ্ছায় আসে আর না। কেউ স্বেচ্ছায় আসে, স্বেচ্ছায়, exactly। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে, একদম কেউ স্বেচ্ছায় আসে না। আমার যদি সেই ক্ষেত্রটা তৈরি থাকে তাহলে আমাকে সেই প্রফেশনে না, মুশকিলটা হচ্ছে কি, যাদের ওইগুলো বানানো হলো এক পাল ছাগলের মতন সেক্স ওয়ার্কার বানানো হলো, তারা যখন দেখবে কেউ অ্যাডভোকেট হচ্ছে, তাদের মধ্যে কেউ প্রিন্সিপাল হচ্ছে, তাদের লেলিয়ে দেওয়া হবে, টেনে নামা, ওর গায়ে কাদা ছোড়, যাতে ওকে, আমার নামেই আছে, আমি প্রিন্সিপাল হওয়ার পর একটি 17.5 বছরের ছেলেকে চুরি করলাম তার বাড়িতে, কেস হলো আমার নামে, আচ্ছা আমাকে কোর্টে দাঁড়াতে হয়। ভাবুন, একজন আমি প্রিন্সিপাল তখন কৃষ্ণনগর ওমেন্স কলেজে, আমি সেখান থেকে চুরি করতে গেলাম বহরমপুরের একটা 17 বছরের ট্রান্সজেন্ডার বাচ্চাকে, যার 17 বছর 17.5 বছর বয়স, আর 17.5 বছর বয়সে একজন ট্রান্সজেন্ডার কি হতে পারে ও জানে, আমিও জানি। 10 বছর বয়স থেকেই তাদের নখ এখনকার ভেঙে জানা, দেওয়া হ্যাঁ। হয়, চিরকালই ছিল। মানে এই যে আমাদের সমাজটা, এটা যে কি মানে হিপোক্রেট, আমি মানে হাঁ হয়ে যত দেখেছি না, আমার আর সত্যি, আমাকে বলছিল না, এই যে আপনাদের অনুষ্ঠানটার নাম কি, ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি, আর আমি এক্সক্লুসিভ, আমার কোনো ইনক্লুশন দরকার নেই। কিসের ইনক্লুশন? আমি কোথায় ঢুকবো? যেখানে আমাকে বের করে দেওয়া হলো, আমি নিজে নারকেল গাছের মতন বাড়লাম, এখন আমাকে ধনেপাতারা এসে বলছে এসো তুমি ধনেপাতা হও। আমি নারকেল গাছ থেকে এখন ধনেপাতা হতে পারবো? আপনি বলুন তো, এটা ইনক্লুশন? কে কাকে ইনক্লুশন করে আর কে কাকে এক্সক্লুশন করে? তুমি কে আমাকে ডাকছো? মানবী, এই সমাজের কি তাহলে কোনো বদল আপনি দেখছেন না? আমি এবার যদি আমি একটা কথা বলি, আমাকে লোকে যখন জিজ্ঞেস করে সামাজিক বদল, আর সামাজিক বদল দেখতে গেলে পাবলিক ইউরিনালে, পাবলিক ওয়াশরুমে যান আর লোকাল ট্রেনে উঠুন। আমার তো বয়স হয়েছে, আমি আমার ছোট থেকে যা দেখে এসেছি এখনো সে একই দেখে আসছি, পরিবর্তন চেঞ্জ নেই কোনো। কেননা চেঞ্জটা কিন্তু তথাকথিত নিম্ন মধ্যবিত্তর মধ্যে আসে না, উচ্চবিত্তদের কোনো চেঞ্জের দরকারই নেই। তারা চেঞ্জ করতে গেলে বিদেশ চলে যায়, বিদেশে গিয়ে অনেক কিছুই চেঞ্জ করে, তাদের মনোবৃত্তি চেঞ্জ করে, তারা থেকে যায়, এখান থেকে টাকা নিয়ে গিয়ে বিদেশে চলে গিয়ে থেকে গেল, আর এলোই না। আমরা শহরে বসে আজকে কথাগুলো বলতে পারছি, এমন অনেক জেলা, এমন অনেক গ্রামের মধ্যে থাকা ভাবা যাবে না। ছেলেরা বা মেয়েরা যারা নিজেদেরকে আসল নিজেদের অস্তিত্বটা প্রমাণ করতে চায়, তারা চাইলেও অনেক কিছুই করতে আর পারে না মানুষের হয়তো। প্রচন্ড কিউরিয়াসিটি, জানো তো, মানুষ প্রচণ্ড। জানে না, মানে ঠিক মতো এই যে মানে মানুষের খুব জানে, ঠিক- মানুষ মানে- সব জানে, মানে সব জানে বোঝে। মানে জানে না, মানে আমি বলছি যে তারা ঠিক মতো এগুলো নিয়ে চর্চা করে না। চর্চা দরকার নেই। না, এই চর্চা থেকে তাদের বড় কাছে কথা, এটা একটা তাদের খুব কাছে hot entertainment-এর entertainment-এর জায়গা। তাদের কাছে এটা জায়গা। entertainment-এর না, জায়গা হয়ে আমাকে একটা দাঁড়িয়েছে। কথা বলো, যে ছাগলের মাংস খাবে তার ছাগলের পৌষ্টিকতন্ত্র জানার দরকার আছে? কি জানবে? তুই ভাবছিস তোর সমস্যা লোকে জানবে? কখনো জানবে না। তোর সমস্যা তোর 12 মাসে তোকে থেকে হাসবে। এইটা হচ্ছে সমাজ। এবার তুই যদি সেখান থেকে আলাদা করতে পারিস নিজেকে, তোকে দেখে আরো 5টা মানুষ শিখবে। তোরও দায়িত্ব। ও সবসময় ভাবে কি যে আমাকে সমাজ ভালোবাসুক, আমি ও বলে না, আমিও একসময় ভাবতাম। পরে আমি ভেবেছি যে না, আমাকে সমাজ ভালোবাসবে না, আমার দায়িত্ব আছে। এখন অনেকে এসে প্রণাম করে, আবার অনেকে গালাগালি দেয়, অনেকে আমাকে ফাঁদে ফেলে, যে বললাম কেস করেছে, ফাঁদে ফেলে অনেক কিছু। মানে মা দুর্গাকে কেউ এমন সন্দেশ দিল বিসর্জনের সময়, মা দুর্গা নিঃশ্বাসই বন্ধ হয়ে গেল, সন্দেশ নাকে ঢুকে গেল। কি এমন মানে এই ভালোবাসা, প্রেম, এই ভক্তি, যে ভক্তি তোমার লয়ে ধৈর্য নাহি মানে, মুহূর্তে বিউভল হয় নিত্য গীত গানে, ভাবন মাদ মত্ততায়। এই তো আমার স্বামী রবীন্দ্রনাথ তো লিখেছেন এই কথা। সুতরাং আমার কোনো এক্সপেকটেশন থাকবে না সোসাইটিকে, বরঞ্চ আমার আশা থাকবে আমি সোসাইটির জন্য কী করতে পারি। কাঠবিড়ালি নাকি রামেশ্বর সেতু বন্ধবে গায়ের বালি ফেলেছিল, তো কাঠবিড়ালি যদি বালি ফেলার দায়িত্ব থাকে, তা আমারও তো কিছু দায়িত্ব আছে। আবার বালি বললে আমার মুশকিল হয়, আমি বলছি যে বালি না ফেলে আমি এটা কিছু তো করতে পারি সমাজের জন্য, সেটা তো আমার সায়ন্তিনীর কি কোনো আশা রয়েছে যে ভবিষ্যতের কথা ভেবে যে কিছু বদল আসবে, না একই থাকবে নিজের একদম কর্মক্ষেত্রের জায়গা থেকে? এতদিন বলছি পর্যন্ত তো আমি সেভাবে কর্মক্ষেত্রের কোনো জায়গা বদল থেকে, আসেনি। হ্যাঁ। কর্মক্ষেত্রের জায়গায় বলা, যেখানে এখনো তো রাস্তাঘাটে বেরোলে, যেটা দিদি বললো, আমাদের তো সেই একই। টোন টিটকিরি শুনতে হয়, এখনো সেই ব্যঙ্গ শুনতে প্রপারলি ওই কথাটাই শুনতে হয়। আমি একটা কথা বলি, এটা সায়ন্তনের জন্য দরকার, তোমাদের জন্য দরকার। ও যে বলছে বদল আসেনি, বদলের আমি এক্সপেক্ট করবো কেন? রবীন্দ্রনাথের ওই জুতা আবিষ্কার কবিতায় আছে, নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। কেন? তার আগে যারা বলেছিল মুহি মাদুর দিয়ে ঢাকো, পণ্ডিতরা এসে বলল ফুরিয়ে গেল 19 পিপে নস্য, পণ্ডিত কহিল শেষে গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। অর্থাৎ পায়ে কেন আমার মাটি লাগায় মনে মাটি, রাজ্যে মনে কি অনাসৃষ্টি, রাজার মাথায় গিয়ে পায়ে মাটি লাগছে। যখন সবাই বলছে পৃথিবীটাকে মাদুর দিয়ে ঢেকে দাও, কেউ বলছে মাটি চলে গেলে কি, কিন্তু চামার কুলপতি কি বললেন? সমাজের একদম নিম্নস্তর থেকে উঠে আসা মানুষ, তিনি বলেন নিজের দুটি চরণ রাখো তবে ধরণী আর ঢাকিতে নাই। পরিবর্তন সমাজের দরকার নেই,
তোমার অন্তরকে পরিবর্তন করো। তুমি এটাকেই মেনে নাও যে অ্যাকোয়ারিয়ামে তোমার জন্ম হয়েছে, এ যা কিছু শ্যাওলা, উদ্ভিদ, পাথর, তাকে তুমি মেনে নাও, এটাই আমার জগৎ। এখানে যদি আমি আলাদাভাবে কিছু করতে চাই, তাহলে আমার জন্য মেডিটেশন আনতে হবে, আমার থিঙ্কিংয়ে পরিবর্তন হবে। আমাকে মনে রাখতে হবে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। এইটা একটা খুব শান্তির জায়গা। একদম। এটা আমার জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য সত্যি। সচেতনতাটা বাড়ানো খুব দরকার। ভীষণ কোনোদিন দরকার। সচেতনতা কিন্তু বাড়ানো। সচেতনতা বাড়াতে গেলে কোনোদিন আদৌ বাড়বে কতটা না। সচেতনতা বাড়বে এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে গেল। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, এবং আজকে আলোচনাটা আমার মনে হয় খুব ভালো জায়গায় গেল, যে বার্তাটা পৌঁছলো যে বদল কবে আসবে হয়তো আমাদের কারোর জানা নেই, কারণ বছর বছর ধরে এই এক ছবি, এই এক কথা শোনা, বাড়ির সাপোর্ট না পাওয়া, এটাই হয়ে আসছে। ভার্ডিক্ট হয়েছে, আইনি বদল, এত কিছু, কিন্তু সেই আইনের জায়গাতেও একজন ট্রান্সজেন্ডার উমেনকে সেই টোনই শুনতে হচ্ছে তার সহকর্মীদের কাছ থেকে, এবং একজন নিজের জায়গাটাকে টিকিয়ে রাখতে হচ্ছে। শুধু নিজের জায়গায় পৌঁছে গেলাম তা নয়, নিজেকে জিয়ে রাখার জন্য লড়াই করে যেতে হচ্ছে। তবে আমি একটা কথা বলবো লাস্ট, আমি এটা যেটা যে ঘটনাটা আমি বললাম টোনের কথাটা, সেটা 8 থেকে 8-10 বছর আগের ঘটনা। আমি এখন প্রেজেন্ট এটা না বললে হয়তো আমার খুব খারাপ লাগবে। আমি এখন বর্তমানে যেখানে আছি, যে জায়গাটায় আছি হাইকোর্টে, সেখানকার মানুষজন আপাতত এখন আমার সাথে কিন্তু যথেষ্ট তারা কোঅপারেটিভ এবং আশা রাখি তারা যথেষ্ট তাই ভালো। এখানে একটা প্রশ্ন আছে। ও প্রথম যখন গেছিল, ও নিজে প্র্যাকটিস করতে গেছিল ওর সিনিয়রের আন্ডারে, এখন কিন্তু ও গেছে একটি কোম্পানি হয়ে। এই দুটোর মধ্যে একটা পার্থক্য তো আছেই। সলিসিটর ফার্ম, হ্যাঁ, তার মানে তোর একটা অভিভাবক আছে। অভিভাবক। হ্যাঁ, তো ওখানে এবং এটা ওর চাকরি কাইন্ডস অফ। কিন্তু ও যখন নিজে প্র্যাকটিস করবে, সেটা ওর হবে প্রফেশন। আর কিছু তো ভয় থাকেই, আমারও আছে, ওরও আছে, যে এই বলে দেব, এই তো দেখাবে, তখন বলে ও তোমাকে আমরা দেখিনি। যেমন বলে স্বামী এসে বউকে বলে কি তোকে আমি ভালোবাসি না, তোমাকে আমি দেখি না। তখন তো বুঝতেই পারছো, মানে তুমি ভালোবাসো কি না বাসো, তুমি দেখো কি না দেখো, তখন বলতে ওপরওয়ালা দেখছে। হ্যাঁ, এইটা ছাড়া তো বলার কিছু নেই। আমি ওই জন্যই বলছি, পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তনও খুব ধীরে আসে। রোজই শুনছি পৃথিবীটা উল্কার সাথে লেগে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওই অনেক দিন এত বয়স হয়ে গেল, এখনো তো গুঁড়ো গুঁড়ো হলো না। সুতরাং ওই পরিবর্তন, যে মহাজাগতিক পরিবর্তনই কত হয় না, তো এই পরিবর্তন কি আসবে এত তাড়াতাড়ি? ঠিক তাই, অন্যদের কথা না ভেবে আগে বরং আমরা নিজের নিজেদের কথা মানুষের ভাবো। কথা ভাবা অবশ্যই ভীষণ নিজেকে দরকার। সুন্দর করে সাজাও, দেখো একদম। আয়নায়, দেখো দেখো হার্টের স্যানিটাইজেশন আর মনের স্যানিটাইজেশন। এটা না খুব না, ভালো কথা। স্যানিটাইজেশনটা মোটেই, মনের- স্যানিটাইজেশন বললেই ভুগবি। হাতে আবার স্যানিটাইজেশনটা meaning- আলাদা, ওটাকে মনে তো ওটা স্যানিটাইজেশন না। মনের যেটা, সেটা হচ্ছে মনটাকে ভীষণ আনন্দ। তাহলে রবীন্দ্রনাথ, না, আমি মানুষের জন্য রবীন্দ্রনাথকে বলছি। স্যানিটাইজেশন, মানে মানুষ কিভাবে ভাবছে, মানুষ ওই হাতে স্যানিটাইজার, মানুষের কথা ভাববি না কিছু, তুইও মানুষ, তারাও না, মানুষ। এবার আমরা একটা ভাবলাম যদি বদলই হয়, তাহলে আমরা ভাবতাম যে শিক্ষিত সমাজ নিজেদের ভাবনা চিন্তা বদলাবে তারা, কিন্তু তারাই তো সবার আগে এগিয়ে এসে কথাগুলো, এই যে শিক্ষিত আমি কি সমাজ বললাম, তো সবচেয়ে বড়- কলেজ প্রফেসর, হ্যাঁ। যারা অ্যাডভোকেট, তারা যদি কথা শিক্ষিত শোনায়, সমাজই তো তাহলে এটা আমরা নিয়ে কি বেশি expect entertainer, করতে পারি? মানে রসদটা একটা ছোট পায়। গ্রামের একজন মহিলা থেকে আমরা তাহলে কি এক্সপেক্ট করতে পারি, যে ঘরে বসে সারাদিন রান্না করছে, তাহলে সে কোন মানসিকতা নিয়ে এই বাঁচে? যে 2 দিন আগে আমাকে একজন ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে, উনি খুব বড় একজন, মানে একটা কর্পোরেট জায়গায় চাকরি করেন, উনি খুব বড় ইভেন্ট করেন, ইভেন্ট অর্গানাইজার। তো আমি দিদিকেই বলছিলাম তখন, এবং উনি একটা অনুষ্ঠান করবেন ট্রান্সজেন্ডারদের নিয়ে। সেই অনুষ্ঠানটাতে উনি ট্রান্সজেন্ডারদের থেকে মানে পয়সা নেবেন। রেজিস্ট্রেশন ফিস হচ্ছে সামথিং একটা রেজিস্ট্রেশন না, ওভার ইনকাম ট্যাক্সও ছাড়বে। এইতে সেই বুঝে জায়গা দেখবি ইনকাম ট্যাক্সটাও ছাড়বে। সুতরাং এই তো ট্রান্সজেন্ডারদের যেখানে কিছু নেই, তারা কি করে, কেন তারা দিয়ে কেন অনুষ্ঠান করবে? এটাই পরিবর্তন। তারা করবে, এটাই পরিবর্তন। তারা করবে কেন সেক্ষেত্রে? জানি না এতে কি পরিবর্তন আসবে না না, সেটা। পরিবর্তন চাইছি না, পরিবর্তন ওভাবে আসে না, যেটা আসে বিবর্তন। পরিবর্তন আলাদা কথা, বিবর্তন আলাদা Evolution। কথা। হ্যাঁ, সুতরাং আমি মনে করি আমার নিজের দায়িত্ব আছে। এই যে আমি বলছি, আপনারা যে আমাকে বলতে দিচ্ছেন, আমি তো কোথাও মাথা বিক্রি করে দিইনি। আমাদের কথা বলতে হয় মুরগির মতন একটা ক্ষোভ থেকে গলা বার করে। ওই ক্ষোভটা হচ্ছে, আমাকে বলছিল যে আপনাদেরই যে আমার সঙ্গে যোগাযোগ করেছে, আসলে আপনাদের দুঃখটা আমরা জানতে চাই। না, আমাদের দুঃখ মানে আপনার আমার দুঃখ কেন আলাদা হবে? তিনি আমাকে ফোন করছেন, তিনি বলছেন আপনাদেরই লোক, মানে যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আর কেন আমাদের দুঃখটা কিছু আলাদা মনে হয়? তাহলে আপনি এই সচেতনতা কোথায়? আপনি না আমি সেটা বলিনি, না নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি এই যখনই ধরে নিচ্ছেন, সুতরাং আমি বলছি না উনি ভুল বলছেন, উনি ঠিকই বলছেন। উনি যদি আমাকে বলতেন দেখুন আপনি আমি এক, তাতে আমার মনে হতো এই রে আরো বলছি শয়তান,
আরো বেশি বদমাইশ। হ্যাঁ, এইসব কথা কি বলছি, আমি তো কোথাও এক নয়। হ্যাঁ, তাহলে আবার এক বলছেন কেন? তা আপনি যাবেনটা কোথায়? সুতরাং এই জায়গাটা খুব বেশি মজার। হ্যাঁ, সেই কারণে আমার মনে হয় আনন্দে বাঁচো আর বাঁচো এইটা, যে ঈশ্বর আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে যেখানে আমি কোনো খোপে থাকলাম না, যে নারী তো নারী, পুরুষ তো পুরুষ, অন্ততপক্ষে কোনো বাউন্ডারি তো নেই, কোনো বাউন্ডারি নেই, অথচ ওভার বাউন্ডারি ছক্কা। সৌরভের এইভাবে একটার পর একটা তোমরা ছক্কা মারতে থাকো এবং মানে 6-4 সব হতে থাকুক। এবং আমার মনে হয় নিজেদের ভালো রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করুন, এবং নিজে ভালো রাখলে নিজের মনও ভালো থাকুক। সোসাইটির ইউনিট, আমি ভালো থাকলে সোসাইটি ভালো থাকবে। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ তোমাদের তোমাকে দুজনকে। থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ সো মাচ বলবো না, সবাইকে ধন্যবাদ, অনেক বেশি ভালোবাসা, ধন্যবাদ। আর রামধনু রং, আমাদের তো এই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, যত বড় হোক সে ইন্দ্রধনু সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি এই ধরনীর প্রজাপতিটির পাখা। তা সুতরাং ওই রামধনু করে আকাশে উঠিয়ে দিলে তো হবে না। আমরা রামও বটে, সীতাও বটে, হনুমানও বটে, কিন্তু আমরা হচ্ছে ওই প্রজাপতির পাখা, আমরা হচ্ছে ভীষণভাবে মাটির সঙ্গে সম্পৃক্ত। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন TV9 বাংলায়।